আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। বিল কুপার নামের একজন একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আর তাতে নাকি ভবিষ্যতের কথা বলা হয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, দাবি করা হয় যে তার বলা কথাগুলো নাকি আশ্চর্য রকম নির্ভুলভাবে মিলে গেছে। তো কি ছিল সেই ইন্টারভিউতে? চলুন আজ সেটা একটু তলিয়ে দেখা যাক। বেল কুপারের মূল যে দাবিটা ছিল সেটা বেশ চমকে দেবার মতো। তিনি বলেছিলেন একটা গোপন স্ক্রিপ্ট অনুসরণ করে সবকিছু ঘটানো হচ্ছে এবং তিনি নাকি ২০২৬ সাল নিয়েও একেবারে নির্ভুলভাবে কিছু কথা বলে গিয়েছিলেন। কিন্তু আসল প্রশ্নটা হলো ১৯৯২ সালের একটা ইন্টারভিউ। এত বছর পর হঠাৎ করে আজ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কি আছে এর মধ্যে? আচ্ছা, এই আলোচনাতে আমরা বরং সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। সবার আগে তো জানতে হবে কে এই বিল কুপার, মানে যে মানুষটা এই সতর্কবার্তা দিয়েছিলেন তার পরিচয়টা কি। দেখুন, বিল কুপার নিজেই বলতেন যে তিনি একসময় ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করতেন। খুব বড় পদে নয়, একজন সাধারণ সদস্য হিসেবে। কিন্তু পরে তিনি ভেতরের গোপন তথ্য ফাঁস করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ একজন হুইসেল ব্লোয়ার হয়ে ওঠেন। কুপার প্রায়ই নিজের সাথে জর্জ অরওয়েলের একটা তুলনা টানতেন, আর সত্যি বলতে দুজনের মধ্যে মিলও কিন্তু বেশ অদ্ভুত। দুজনই সিস্টেমের ভেতরে থেকে এমন কিছু দেখেছিলেন যা তাদের মনে হয়েছে সাধারণ মানুষকে জানানো উচিত। তাই একজন সরাসরি বলেছেন, আর অন্যজন 1984-এর মতো উপন্যাসের মাধ্যমে একটা নিয়ন্ত্রিত ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে গেছেন। কিন্তু এই সত্য বলার দামটা কুপারের দাবি অনুযায়ী ছিল অনেক চড়া। তার ওপর নাকি বারবার হামলা হয়, তিনি একটা পা হারান, এমনকি হাসপাতালেও এজেন্টরা এসে তাকে চুপ করে যাওয়ার জন্য হুমকি দিয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আসা যাক সেই মূল তত্ত্বে। কুপার ঠিক কী বলতে চেয়েছিলেন? তার মতে আমাদের এই চেনা বিশ্বটা আসলে একটা গোপন স্ক্রিপ্ট বা পরিকল্পনা মেনে চলছে। এটাই ছিল কুপারের সেই মূল তত্ত্ব। তিনি জোর দিয়ে বলতেন, বাইবেলের বুক অফ রেভেলেশনস বইটা পড়তে, বিশ্বাস করা বা না করাটা বড় কথা নয়, পড়তে হবে। কারণ যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা নাকি এটাকেই একটা চিত্রনাট্যের মতো ব্যবহার করছে। তো প্রশ্ন হল, কারা আছে এই স্ক্রিপ্টের পেছনে? কুপার বলতেন, এরা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষ নয়, বরং এরা হলো একটা বহুজাতিক গোপন গোষ্ঠী, যারা সবার চোখের আড়ালে বসে গোটা বিশ্বের ভাগ্য ঠিক করে। অভিযোগটা কি জানেন? নিয়ন্ত্রণের কৌশলটা নাকি খুবই সোজা, মাত্র ৩টা ধাপ। প্রথমত, লোকজনের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দাও। দ্বিতীয়ত, তাদের নিজেদের মধ্যে ভাগ করে দাও। আর সব শেষে, যখন কেউ খেয়াল করছে না, তখন চুপি চুপি নিয়মগুলোই বদলে ফেলো। সোর্স অনুযায়ী এর একটা বড় উদাহরণ হল মধ্যপ্রাচ্যের সংঘাতকে ব্যবহার করে একটা এক বিশ্ব সরকার তৈরির পরিকল্পনা। বলা হচ্ছে এর শুরুটা হয় ইসরায়েলকে একটা উপকরণ হিসাবে তৈরি করার মাধ্যমে, আর ধাপে ধাপে একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে সবশেষে শান্তির নামে সেই এক বিশ্ব সরকারের প্রস্তাব দেওয়া হয়। এই কথিত স্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল 4 হর্সম্যান বা 4 অশ্বারোহীর ধারণা। এই পৌরাণিক চরিত্রগুলো আসলে যুদ্ধ, দুর্ভিক্ষ আর মৃত্যুর মতো ভয়ঙ্কর ধ্বংসের প্রতীক। এখানে দেখুন, বাইবেলের সেই রূপক চরিত্রগুলোকে আজকের পৃথিবীর ঘটনার সাথে মেলানোর চেষ্টা করা হচ্ছে। যেমন লাল ঘোড়া বা রেড হর্সকে আধুনিক যুগের যুদ্ধের সাথে মেলানো হচ্ছে, কালো ঘোড়াকে অর্থনৈতিক সংকট বা দুর্ভিক্ষের সাথে, আর ফ্যাকাশে ঘোড়া তো সরাসরি মৃত্যুর প্রতীক। সোর্স ম্যাটেরিয়াল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। বাইবেলের সেই বইতে এমন এক সময়ের কথা বলা আছে যখন একটা বিশেষ চিহ্ন ছাড়া কেউ কোনো কিছুই কেনাবেচা করতে পারবে না। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির মতো প্রযুক্তিগুলো কি ধীরে ধীরে আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছে? কিন্তু এত বড় একটা পরিকল্পনা, এটা কার্যকর করতে হলে তো মানুষকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ারটা কি? সোর্স বলছে সেটা হলো মাস ডিস্ট্র্যাকশন, বা সোজা বাংলায় বললে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখা। হাজার হাজার বছর আগে রোমের এক কবি জুভেনাল একটা কথা বলেছিলেন, জনগণকে নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের শুধু দুটো জিনিস দাও, রুটি আর সার্কাস। মানে তাদের পেট ভরার জন্য খাবার দাও আর মাথাটাকে ব্যস্ত রাখার জন্য বিনোদন দাও। সোর্সের দাবি আজও কিন্তু এই একই নীতি ব্যবহার করা হচ্ছে। কুপার বহু বছর আগেই একটা দাবি করেছিলেন, আর সেটা হলো মাত্র 5টি বড় কর্পোরেশন তখন থেকেই পৃথিবীর সমস্ত প্রধান মিডিয়াকে নিয়ন্ত্রণ করত।
মাত্র 5টা। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন সিএনএনের মালিকানার শেকড় যদি খোঁজা হয়, তাহলে দেখা যাবে সেটা ওয়ার্নার ব্রাদার্স হয়ে, প্যারামাউন্ট হয়ে শেষে গিয়ে ঠেকেছে অরাকল প্রতিষ্ঠাতার ছেলের কোম্পানিতে। তার মানে আমরা যেগুলোকে আলাদা আলাদা মিডিয়া হাউস ভাবি, সেগুলো আসলে অল্প কিছু ক্ষমতাশালী ব্যক্তির হাতেই নিয়ন্ত্রিত। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, একদিকে বিশ্বের 150 জন ক্ষমতাধর নেতা একটা গোপন বৈঠক করছেন, আর অন্যদিকে 6 জন খেলোয়াড় একসাথে লাঞ্চ করতে গেছেন। কোনটা নিয়ে বেশি হইচই হয়? অবশ্যই দ্বিতীয়টা নিয়ে। তাহলে আমাদের মনোযোগটা আসলে কোথায় রাখা হচ্ছে বলুন তো? মেশ, এত সব সমস্যার কথা তো বলা হলো, কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? সোর্স অনুযায়ী এর একমাত্র সমাধান হল যুক্তিবাদী বা সমালোচনামূলক চিন্তা। কুপারের মূল বার্তাটাই ছিল এটা, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না, এমনকি আমাকেও না, জর্জ বুশকেও না, কাউকে না, সবকিছু নিজের চোখে দেখতে হবে, নিজের হাতে প্রমাণ খুঁজতে হবে। তাহলে কি করণীয়? সোর্স এখানে 4টা পথের কথা বলছে। 1. নিজে থেকে গবেষণা করুন। 2. নিজের বুদ্ধি আর যুক্তি দিয়ে সবকিছু ভাবুন। 3. নিজের পরিবার আর বন্ধুদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, তাদের জানান। আর 4. যতক্ষণ সুযোগ আছে ভোটের অধিকারটা ঠিকভাবে প্রয়োগ করুন। নাগরিক দায়িত্বের বিষয়টা বোঝানোর জন্যে সোর্সে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, রান্নাঘরের উপমা। কথাটা খুব সহজ। যদি খাবারটা রান্না করতে আপনি সাহায্যই না করেন, তাহলে পরে সে খাবার নিয়ে অভিযোগ করারও কোনো অধিকার আপনার থাকে না। মানে যা পাতে দেওয়া হবে সেটাই আপনাকে চুপচাপ খেয়ে নিতে হবে। এই আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আজকের এই তথ্যের বন্যায়, যেখানে চারিদিকে শুধু ইনফরমেশন, সেখানে নিজের এবং সমাজের জন্য খাবার তৈরিতে সাহায্য করা বা সক্রিয়ভাবে অংশ নেওয়ার আসল মানেটা ঠিক কী? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।